21 আগস্ট গ্রেনেড হামলার ন্যায় বিচার নিশ্চিতের বদলে শেখ হাসিনা সরকারের একটা রাজনৈতিক উদ্দেশ্য চরিতার্থ করার প্রবণতা আমরা দেখেছি। যে কারণ হচ্ছে 3বার আয় বদল করে চতুর্থবার আসলে তারেক রহমানের নাম সেখানে সাপ্লিমেন্টারি ইয়া দিয়ে ঢুকানো হয়েছে। কিন্তু যে হামলায় 24 জন নিহত হয়েছে, মানে আমি একটু বলেও রাখি, ওই 21 আগস্টের গ্রেনেড হামলার সময় আমি কিন্তু মাঠে দায়িত্বপ্রাপ্ত মানে রিপোর্টার এবং প্রথম আলোর ওই দিন তো এইটার এই যে হামলায় 24 জন নিহত হয়েছে, 3 শতাধিক নারী ও পুরুষ আহত হয়েছে, তার যদি বিচার না হয়, আমরা এখন কিন্তু দেখতে পাচ্ছি যে সেটাকে কার্পেটের নিচে ঢুকে যাওয়ার একটা দেখা দিচ্ছে। তবে বিদেশে বাংলাদেশ নিয়ে বার্তা কি হবে, আপনি এটাকে আসলে কিভাবে দেখেন? মানে আই ওয়ান্ট টু ইউর টেক অন ইট। প্রথমত হলো যে বিচারালয়ের কোনো বিষয়ে আমি মন্তব্য করতে চাই না। দ্বিতীয় হচ্ছে যে আমি অবশ্যই চাই যে কোনো অপরাধের বিচার হোক এবং সেটা যেন ন্যায় বিচার হয়। আপনিই বলছেন যে এটাতে বিভিন্ন ধরনের ম্যানিপুলেশন হয়েছে আগে। এটা সবসময় ন্যায় বিচারের জন্য কিন্তু এই ধরনের কার্যক্রম সবসময় ক্ষতিকর। তো সেই ক্ষতিকর কাজটি হয়ে গেছে। এখন আমি জানি না আদালত ঠিক করবেন যে আসলে যারা নিহত হয়েছেন তারা ন্যায় বিচার পাবেন কিনা, কিভাবে পাবেন, এটা তো আমার আসলে বলার মতো কোনো এখতিয়ার নাই না। আদালতে আমরাও মন্তব্য করতে চাই না, কিন্তু এই ঘটনার ক্ষেত্রে আমরা যাদের তদন্তকারী কর্মকর্তাকে জুডিশিয়ারি এক্সটেন্ডেড হেড মনে করি। আপনি নিশ্চয়ই জানেন যে বিএনপি এর জন্য একটি জজমেয়া সৃষ্টি করেছিল, একটি বানানোর লোক। তারপরে আওয়ামী লীগ এসে এটিকে তদন্ত করার নামে 3বার আইও চেঞ্জ করে তার প্রধান রাজনৈতিক প্রতিপক্ষকে আরেকজন তদন্তকারী কর্মকর্তা দিয়ে তার নাম ঢুকাইছে এবং যিনি তদন্তকারী কর্মকর্তা ছিলেন তাকে আবার এমপি পদে নমিনেশন দিছে। অন্যায়। কিন্তু ঘটনা দিচ্ছে যে এই 24 জন নিহত করা শেখ হাসিনাকে মারার এই অ্যাটেম্পটের এটার ফলে এখন আবার কেউ মানে এটার জন্য দায়ী না, এরকম একটা ভাইব আমরা পাচ্ছি যে কেউ এটার মধ্যে জড়িত না। যেখানে আপনার বন্ধু, আপনার উপদেষ্টার মধ্যে প্রফেসর আসিফ নজরুল আমাকে স্পষ্ট বলেছিলেন যে অবশ্যই এইটার মধ্যে থেকে কেউ না কেউ এটার মধ্যে জড়িত থাকার কথা। তিনি বলেছিলেন যে তিনি মনে করেন যে এটার বিচার হওয়া উচিত, বিএনপি এটাকে মিস হ্যান্ডেল করেছে। কিন্তু আমরা বিচার বিভাগের কাছে আসলে এর কোনোটাই আই ডোন্ট নো। আমিও আপনার মতো কিছু মন্তব্য করতে চাই না। আপনি যদি আমরা একদম শেষ পর্যায়ে আপনি যদি বাংলাদেশের মানুষকে আশ্বস্ত করার জন্য যে নানা ধরনের নানা কিছু আসলে মানুষ শুনছে, গুজবের জন্য দেশ ভাসছে, এই শেখ হাসিনা টুপ করে ঢুকে পড়ছেন কিনা, আবার আপনার ক্ষমতা নিয়ে নিচ্ছেন কিনা, সেই ধরনের একটা আতঙ্ক বা জুজুর ভয়ও অনেকের মধ্যে কাজ করছে। ইন্ডিয়া বাংলাদেশকে আক্রমণ করবে কিনা, খুব যুদ্ধের মধ্যে দিয়ে আমাদের যেতে হবে কিনা, আমরা বন্ধুহীন হয়ে পড়বো কিনা, সেটাও রয়েছে। আপনি যদি শেষ পর্যায়ে এসে এগুলি কিছু বলতেন বাংলাদেশের মানুষকে আশ্বস্ত করার জন্য। এবং আপনাকে একটু বলেও রাখি যে অনেকেই কিন্তু এই উদ্বেগ জানাচ্ছেন যে আসলে এটা কি হবে। আবার অনেকে মনে করছেন যে না, আমাদের এখন যুদ্ধই করা উচিত, আমরা যুদ্ধ ঘোষণা করব, যুদ্ধ করব, এরকম একটা মানে কি বলবো, একটা 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 ঠিক একটা খুব মানে ব্রেভারি দেখানোর একটা জায়গাও কেউ কেউ আছেন। না, দেখুন, বাংলাদেশ যুদ্ধ করবে না, অন্তত নিজে থেকে কখনো যুদ্ধ করবে না। এবং আমরা অবশ্যই চাইবো যে আমাদের উপর কেউ যুদ্ধ চাপিয়ে না, সেটা আমার বিশ্বাস এই ধরনের পরিস্থিতিতে যাবে না। আমি মনে করি যে এই মুহূর্তে বিশেষ করে পারিপার্শ্বিক পরিস্থিতির কারণে যেসব ঘটনা ঘটছে গত কিছুদিনে, আমি বিশ্বাস করি যে বাংলাদেশের মানুষের মধ্যে এক ধরনের অন্তত কিছু বিষয়ে জাতীয় ঐক্যমতের সৃষ্টি হয়েছে এবং এক ধরনের ওয়াননেস দেখা দিয়েছে, যেটা একটা ভালো জিনিস। আমি মনে করি যে বাংলাদেশের মানুষ যদি একতাবদ্ধ হতে পারে, তারা অনেক বাধাকে জয় করতে পারে। এবং বাংলাদেশের যে অগ্রগতি, সেটাকে তো প্যারাডক্স বলেছেন অনেকেই, কারণ তারা কারণ খুঁজে পাচ্ছিলেন না। আসলে বাংলাদেশের মানুষ অনেক কিছু করতে পারে। সেটা আমাদের যে তরুণ প্রজন্ম তারা দেখিয়েছে, যে ছাত্ররা বেরিয়েছে তারা দেখেছে, যে তারা দেখিয়েছে যে তারা দেশের ভবিষ্যৎ নিয়ে কনসার্ন তারা, এবং তারা সেই ভবিষ্যৎ বিনির্মাণ করতে আগ্রহী এবং সেটার প্রয়োজনে তারা সেজন্য চরম আত্মত্যাগ করতে রাজি আছে। আমি মনে করি বাংলাদেশের জন্য সবচেয়ে বড় সম্পদ হচ্ছে এটা যে আমাদের যে ইয়াং জেনারেশন আছে, তারা দেশের স্বার্থের ব্যাপারে ঐক্যবদ্ধ হবে। কিছু ধরুন, যখন চ্যালেঞ্জ কম থাকবে তখন দেখা যাবে যে কিছু ডিভিশন হচ্ছে, কিন্তু যখন আবার বড় চ্যালেঞ্জ দেখা দেবে, আমি নিশ্চিন্ত বাংলাদেশের যে ইয়াং জেনারেশন, যেটা আমাদের পরের জেনারেশন, যেটা তারা ঐক্যবদ্ধ থাকবে এবং তারা যে কোনো পরিস্থিতি মোকাবেলার জন্য প্রস্তুত থাকবে। পররাষ্ট্র উপদেষ্টা জনাব মোহাম্মদ তৌহিদ হাসানকে আপনারা এতক্ষণ শুনলেন।